আনোয়ার হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন একজন আসামিকে ধরা হয়েছে। প্রথম দাবি হচ্ছে যে অনতি বিলম্বে 1 নম্বর আসামি তার তথাকথিত প্রেমিক এবং বর্তমান স্বামী এই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতার করে অভিযোগপত্র দাখিল করার জন্য। আজকে একটা 164 স্টেটমেন্ট হয়েছে। গতকালকে আমরা যেটা শুনেছি যে ইতিমধ্যে ফরেন্সিক পূর্ণ ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। প্রথমেই ফরেন্সিক রিপোর্টের জন্য লাশ উত্তোলন করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সুতরাং এখন আর অভিযোগপত্রে অহেতুক কালক্ষেপণ করার মতো যৌক্তিকতা নেই। তারপরেও আমরা মনে করি যথাযথ তদন্ত হোক এবং একটা অভিযোগপত্র এলে আমাদের বিচারের বিষয়ে আমরা একটাই দাবি জানাবো, এইটা স্পর্শকাতর একটা মামলা, আমাদের বারের বিজ্ঞ সদস্য, সুতরাং স্পেশাল ট্রাইব্যুনালে যেন এই মামলাটা স্থানান্তর করে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়। তার পরিবারের সন্তানদেরকে কিভাবে সাহায্য করা যায়, আমাদের সাহায্য করার যে ওয়ে রয়েছে যে আমাদের বার থেকে আমরা বেনেভোলেন্ট ফান্ডে 20 বছর যারা লেংথ অফ প্র্যাকটিস যারা আইন পেশায় থাকেন আমরা বারের পক্ষ থেকে 15 লক্ষ টাকা আমরা দিতে পারি এবং আমাদের বার কাউন্সিল থেকেও আমরা তাড়াতাড়ি লিখে সেখানেও আমরা 5 লক্ষ টাকার বিধান রয়েছে। তাহলে আমরা প্রায় 20 লক্ষ টাকার মতো আমরা তার সন্তানদেরকে 20 লক্ষ টাকার মতো আমরা আপাতত দিতে পারবো। তারপরে আমাদের আর একটা ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড, সেখানে আমরা আলাপ আলোচনা করে তার বাচ্চাদের সন্তানদের অবস্থান দেখে আর্থিক অবস্থান দেখে আমরা সাহায্য সহযোগিতার চেষ্টা করব। খুবই নৃশংসভাবে তার স্ত্রী এবং যে কথিত বয়ফ্রেন্ড বলবো আমি, স্বামী তো পরে হয়েছে, এবং তারা পরিকল্পিতভাবে একজন নিরীহ প্রকৃতির আইনজীবী যিনি খুবই নরম মেজাজের ছিলেন, কখনও তিনি কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলেননি। তো এরকম একজন মানুষের এরকম অকালে চলে যাওয়া, পৃথিবীর থেকে চলে যাওয়ার আসলে খুবই মর্মাহত আমি ব্যক্তিগতভাবে। কারণ আমাদের যত আইনজীবী সিলেট জেলা আইনজীবীতে আছেন, সমিতিতে আছেন, সবাই জানেন যে আনোয়ার ভাই খুবই একজন ভালো মানুষ ছিলেন। তো তার এভাবে চলে যাওয়া, পরিবারের স্ত্রীর কাছে তিনি হত্যাকাণ্ডের শিকার হবেন সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং আমরা জানি যে তার স্ত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। সব বিষয়গুলোই তো একটু মর্মান্তিক যে একজন মানুষকে কবর দেওয়ার পর তাকে আবার তোলা, কিন্তু তুলতেই হবে আইনের নিরিখে। তো আমরা আশা করি যে প্রধান যে আসামি তার কথিত যে মহিলার কথিত প্রেমিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ এতদিন পরেও আমরা যখন জানার পরেও অনেক দিন গড়িয়ে গেছে, এই সময়ের মধ্যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, এবং যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং চার্জশিট দিয়ে দিতে হবে, মামলাটা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এটাই আমাদের সবার প্রাণের দাবি। বর্তমানে যে সমস্যাটা ঘটতেছে সামাজিক অবক্ষয়ের কারণে, আর আমি সিনিয়রের কথা বলবো, আনোয়ার হোসেন সিনিয়র আপাদমস্তক একটা ভালো মানুষ, ওনার সাথে আমরা একই বাড়ি প্র্যাকটিস করি, পাশাপাশি টেবিল, মানে আমি গত 8 বছর ধরে সিনিয়রকে দেখে আসতেছি। আপাতমস্তক একটা ভালো মানুষ, কখনো কারোর সাথে কোনো রাগ গুছা নাই। বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় মোহরির সাথে একটা কোদাম দিয়ে ধমক দিয়ে কথা বলি বা কোনো ক্লায়েন্টের সাথে ধমক দিয়ে কথা বলি, কিন্তু ওনাকে আমরা কখনোই দেখি নাই এই জিনিসগুলা। ওনার মতো একজন ভালো মানুষকে সাথে পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতে পারে, একজন যারা বিবাহিত অনেকের সমস্যা আছে, আমরা এই সমস্যাগুলো নিয়েই চলতেছি, কিন্তু এই বলে একটা সামাজিক অবক্ষয়ের কারণে একটা পরকীয়া জড়াইয়া নিজের স্বামীকে হত্যা করব এবং স্বামীকে হত্যা করে সেই মানে জিনিসটাই আমরা টোটালি গুম করে ফেলবো। এবং বিয়ের 10 দিন এই জিনিসটা তো বের হওয়ার কোনো সুযোগ ছিল না। উনি যদি 10 দিন পরে যদি এই বিয়েটা না করতেন তাহলে এই জিনিসটা বের হতে না। এখানে যে জিনিসটা ঘটছে যে কি একটা কথা আছে না যে পাপ কখনো লুকায় থাকে না, এই জিনিসটাই বের হয়ে আসছে এখানে। এই যে আমাদের বিজ্ঞ সিনিয়র আনোয়ার হোসেনের যে মর্মান্তিক যে মৃত্যু হয়েছে, প্রথমে আমরা ভাবছিলাম যে উনি স্বাভাবিক মৃত্যু হয়েছে। উনি বলছিল যে আমরা যখন একজন উকিল সাহেব মারা যান তখন আমরা সবাই জানি যে উকিল সাহেব মারা গেছেন এবং তার জানাজা সব কিছু আমরা জানি। তখন শুনছিলাম যে উনি বলছেন যে উনার ডায়াবেটিস নীল হয়ে মারা গেছেন, কিন্তু উনি যে নিজে আত্মস্বীকৃতি খুনি এবং উনি যেভাবে ওনাকে খুন করেছেন পরিকল্পনা মাফিক ভেবে খুন করিয়ে ওনাকে স্বাভাবিকভাবে 3টার সময় ডেকে তাকে চালিয়ে দিয়েছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে। এই অবস্থায় তার পরিবার তাকে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করেছে, কিন্তু উনি থাকতেন সিলেটে
উনার স্ত্রী যেভাবে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে উনার খালাতো ভাই এই মাহির সাথে যে ঘটনা ঘটিয়েছেন, এই পরিকল্পনা করে উনি উনাকে নির্মমভাবে হত্যা করেছেন। এই হত্যার আমরা সুবিচার চাচ্ছি এবং এই যে আত্মস্বীকৃতি খুনি উনি 164 দিয়েছেন এবং সব কিছু জব্দ করেছেন, কিভাবে উনাকে খুন করেছেন এবং কীভাবে খুন করার পরিকল্পনা করেছিলেন সেই সব উনি যে ম্যাজিস্ট্রেটের সামনে 164 দিয়েছেন। এই অনুপাতে আমরা চাচ্ছি যে এই যে তার প্রেমিক মাহি উনাকে যত দ্রুত তাকে গ্রেফতার করে এই মামলাটি দ্রুত আইনের বিচারে নিয়ে আসা এবং মামলার বিচার কার্য সম্পন্ন হওয়ার জন্য আমরা চাচ্ছি। এবং আমরা আইনজীবীবৃন্দ সকল আইনজীবীবৃন্দ আমরা বাদী পক্ষে আছি এবং আনোয়ার হোসেন ভাইকে বাদী করা হয়েছে এবং বাদীর পক্ষে আমরা সবাই আছি। যে একটা সংসার পরকীয়ার জেরে কিভাবে বিধ্বস্ত হচ্ছে, আজকে আইনজীবী সমাজ থেকে শুরু করে সাধারণ একটা পরিবার সব কিছু কীভাবে বিধ্বস্ত হচ্ছে সেই বিষয়টা সমাজের কাছে তুলে ধরা এবং এই পরকীয়ার হাত থেকে আসলে সমাজটাকে রক্ষা করা। আর একটা মূল বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখি, আজকে যে আনোয়ার হোসেন হত্যা হলো, দেখেন আনোয়ার হোসেন তো দুনিয়া থেকে চলে গেল, আমরা আইনজীবীগণ আমাদের বিজ্ঞ সহকর্মীকে হারালাম, একটা পরিবার তার অভিভাবককে হারালো, দুটা বাচ্চা পিতাকে হারালো। দেখেন এই পরকীয়ার জের ধরে এই 1 নম্বর আসামি যে মাহি চৌধুরী, ওর জের ধরে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে মহিলাটা আজকে 164 মাননীয় আদালতের কাছে দাখিল করলেন, আদালত এটা লিপিবদ্ধ করলেন, জব্দকৃত আলামতগুলো জব্দ হলো, ফরেন্সিকের জন্য লাশটা উত্তোলন হয়ে ফরেন্সিক সম্পন্ন হয়ে আবার লাশটা দাফনের জন্য গেল। এখন মহিলাটার কি শাস্তি হতে পারে বা কি একটা পর্যায়ে যেতে পারে? দেখেন বাচ্চাদের যে অবস্থা, পরিবারের যে অবস্থা, একদিকে বাবা হত্যা হলো, অন্যদিকে মা একটা মৃত্যুদণ্ড হতে পারে এমন একটা মামলার আসামি হয়ে জেল হাজতে আছে। আসলে কথা হচ্ছে যে মেসেজটা এই পরিবারের কথা বিবেচনা করে সমাজ থেকে এইসব যাতে দূরে থাকা যায়, যতটুকু সম্ভব পরিবারকে, সমাজকে, সন্তানীদেরকে, অভিভাবককে রক্ষা করা যায় এইসব অপকর্ম থেকে, হত্যা থেকে এবং সামাজিক যে কুসংস্কারগুলো আছে, সামাজিক যে অপকর্মগুলো আছে ওইগুলো থেকে যাতে রক্ষা করা যায়। আমরা যেটা প্রথমে ভেবেছিলাম যে এটা একটা স্বাভাবিক মৃত্যু, এটাকে ওরা পরিকল্পিতভাবে করায় আমরা স্বভাবতই আমরা মনে করি যে এটা একটা স্বাভাবিক মৃত্যু। পরবর্তীতে যখন এটা আমাদের সন্দেহের সৃষ্টি হয় যে 10 দিনের মাথায় উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন আমাদের সিলেট জেলা আইনজীবী যে শ্রদ্ধেয় একজন সিনিয়র আইনজীবী SM আব্দুল গফুর সিনিয়র, উনি এই তথ্যটা পাওয়ার পরেই এই যে বিবাহর কাবিননামা সহ কোর্টে উনি একটা মামলা দায়ের করেন যেটা একটা হত্যা মামলা। কোর্ট সাথে সাথে এটা নিয়ে কোর্ট তদন্ত করে ব্যক্তিগত কিছুদিনের মধ্যেই ওনাকে FIR-এর জন্য আদেশ দেন আদালত থানাকে FIR-এর জন্য আদেশ দেন। FIR হওয়ার পরপরই শিপাকে গ্রেপ্তার করা হয়, ওনার স্ত্রী শিপাকে গ্রেপ্তারের পর ঘটনাটা ধীরে ধীরে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। এই শিপার মাধ্যমে পরবর্তীতে আমরা 164 মাননীয় আদালত 164 যেটা নেওয়া হয়, রিমান্ডে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়, রিমান্ড থেকে আনার পর 164 শিপা দেন। শিপার তত্ত্বের ভিত্তিতে জানা যায় যে এটা একটা পরিকল্পিত হত্যা ছিল, ওনাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ওনাকে হত্যা করে। শিপা পরকীয়া প্রেমে মত্ত হয়ে ওনাকে হত্যা করে।